তখন হচ্ছে আমাদের অনেক সমন্বয়কদেরকে সন্ধানও পাওয়া যায়নি সেই সময়। আসিফ মাহমুদ, বাকের মজুমদার, আব্দুল কাদের, রিফাত হোসেন, তাদের কারোরই সন্ধান আমরা পাচ্ছিলাম না। আর আমি মাত্র মানে হাসপাতালে আহত অবস্থায় ভর্তি আছি। তো এরকম একটা অবস্থায় সরকার প্রজ্ঞাপন জারি করলো কোটা সংস্কারের, এবং তো তখন হচ্ছে আন্দোলনকারীদের পক্ষ থেকে আমাদের একটা অবস্থান জানানোর কথা আসতেছিল। এবং ওই সংবাদ সম্মেলনটা কিন্তু গোয়েন্দা সংস্থার একটা এঙ্গেজমেন্ট ছিল। তারা তার আগের দিন হাসপাতালে আসছে, তো এসে আমাকে চাপ প্রয়োগ করছে যাতে কালকে সরকার প্রজ্ঞাপন দিবে এবং আমরা যাতে সংবাদ সম্মেলন করে এটা আন্দোলন স্থগিতের ঘোষণা করি, কারণ ওই দিনই ছিল আন্দোলন স্থগিত হওয়ার লাস্ট একটা সুযোগ। কারণ সরকার প্রজ্ঞাপন দিয়ে দিচ্ছে, এখন আন্দোলন স্থগিত, আর তো আন্দোলনের কোনো গ্রাউন্ড থাকে না। তো তখন আমাকে অনেক ঝুঁকি নিয়েই আসলে সংবাদ সম্মেলনটা করতে হয়েছে, এবং আমি হাসপাতাল থেকেই লুঙ্গি পরা অবস্থায় গিয়ে সংবাদ সম্মেলনটা করি এবং মিডিয়ার সামনে গিয়ে আমি বলি যে আন্দোলনটা চলবে। হ্যাঁ, তখন এইটা, এবং আমি জানতাম না যে আমি আর হাসপাতালে ফেরত আসবো কিনা। এবং তো সেই জায়গায় আমরা তখন আসলে জায়গা পাচ্ছিলাম না, ঢাকা রিপোর্টার্স ইউনিটি আমাদের সেই জায়গা সুযোগ করে দিয়েছিল। সেটার জন্য আমি আন্তরিকভাবে আজকেও কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা অনেক বিষয় নিয়ে কথা বললেন, রিপোর্টারদের বিষয়, সাংবাদিকতার বিষয়। এখন বাংলাদেশে সাংবাদিকতা নিয়ে এক ধরনের ধোঁয়াশাপূর্ণ অবস্থা আসলে বিরাজমান। এখন মানুষের ভিতরে, জনগণের ভিতরে অনেক ধরনের ক্ষুব্ধতা আছে। মানুষ গত 15 বছরে এক ধরনের সাংবাদিকতা দেখেছে। নিশ্চয়ই আপনাদের মধ্যে যারা আছেন নিরপেক্ষভাবে কাজ করেছেন, গণতন্ত্রের পক্ষে কাজ করার চেষ্টা করেছেন, কিন্তু ওভারঅল বাংলাদেশের যে সাংবাদিকতা মানুষ দেখেছে আসলে, যে মানে মানুষ তো টিভিতে দেখে, মানুষ টিভি দেখা বন্ধ করে দিয়েছে, নিউজ দেখা বন্ধ করে দিয়েছে, টক শো দেখা বন্ধ করে দিয়েছে। কারণ মানুষের কাছে খুব ক্লিয়ার যে আসলে কি বলা হবে এখানে। মানুষ আগেই অনুমান করতে পারছে এই নিউজে কি বলা হবে, এই টক শোতে কী বলা হবে আসলে। তো ন্যূনতম যে গণতান্ত্রিকতা রাখতে হয় সেইটাও আসলে সেভাবে ছিল না। ফলে মানুষের মিডিয়ার থেকে কিন্তু সেই যে ট্রাস্ট, মিডিয়া তো একটা ট্রাস্টের জায়গা, সেই ট্রাস্টের জায়গা কিন্তু অনেকখানি কমে গেছিলো। ফলে মানুষের ভিতরে একটা ক্ষুব্ধতা আছে। এবং সরকারের জায়গা থেকে যেরকম, বিগত সরকারের জায়গা থেকে যেরকম নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল, এবং সাংবাদিকদের তো আসলে নানামুখী প্রতিবন্ধকতা তাদেরকে করা হয়, শুধু সরকারের জায়গা থেকে না, আর অনেক জায়গা থেকে, তাদের আর্থিক জায়গা থেকে, পলিটিক্যাল জায়গা থেকে। এবং সাংবাদিকদের ভিতরেও একটা যেইভাবে দোসর শ্রেণী তৈরি হয়েছে, আমরা মনে হয় এর আগে এইভাবে দেখা যায় না। নর্মালি সরকারের সাথে প্রো গভর্নমেন্ট সাংবাদিক থাকে, এন্টি গভর্নমেন্ট সাংবাদিক থাকে, কিন্তু বিগত সময়ে বিগত সরকারের যেইভাবে একটা দোসর শ্রেণী তৈরি হয়েছিল, আসলে এইটা আসলে অকল্পনীয়। তারা দলীয় কর্মীর থেকেও আরও বেশি অনুগত হিসেবে কাজ করছে, এরকম সাংবাদিক কিন্তু প্রচুর আমরা দেখেছি। যে যে তাদের যে থিঙ্ক ট্যাঙ্ক সিআরআইতেও কিন্তু সাংবাদিকদের একটা বড় সংখ্যক কিন্তু সাংবাদিকরা সেখানে পার্টিসিপেন্ট ছিল, এবং তারা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করছে একটা দলের। তো এই বিষয়গুলো ছিল আন্দোলনের। সাংবাদিকদের অনেক ভূমিকা ছিল, বিশেষত রিপোর্টারদের যারা মাঠ পর্যায়ে ছিলেন। হয়তো আপনাদের অনেক ফুটেজ বা অনেক বক্তব্য হয়তো প্রচার করা হয় নাই শেষ পর্যন্ত, কিন্তু আপনারা চেষ্টা করেছেন। এবং দেখা যায় যেহেতু একটা আন্দোলন হয়েছে, আন্দোলন ছিল, মানুষের ভিতরে অনেক উত্তেজনা, সেই জায়গা থেকে হয়তো আন্দোলনকারীদের সাথে আপনাদের অনেক ধরনের ভুল বোঝাবুঝি হয়েছে, আমরা এগুলো বিভিন্ন সময় শুনেছি। তো সেটার জন্য আমি এই ধরনের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করব। যদি আন্দোলনের যারা, কারণ হয়তো টেলিভিশনে জিনিসটা প্রচার হয় নাই, বা টেলিভিশনে এটা নেগেটিভভাবে প্রচার হয়েছে, কিন্তু মাঠ পর্যায়ে হয়তো রিপোর্টার্সদের প্রতি মানে স্টুডেন্টদের বা জনগণের একটা ক্ষোভ তৈরি হয়েছে। তো এরকম অনেক ভুল বোঝাবুঝি হয়েছে। তো আমরা সাংবাদিকতাকে তো নতুন করে আসলে গড়তে চাই, এবং সেই জায়গা থেকে আমি কিন্তু বারবার বলেছি যে এটা শুধু যদি সরকারের বা মন্ত্রণালয়ের উপর আপনারা দায়িত্ব চাপিয়ে দেন, এইটা আসলে ভুল হবে। কারণ একটা সরকার, একটা মন্ত্রণালয় আসলে নিরপেক্ষ সাংবাদিকতা গড়ে তুলতে পারে না।
এইটা আপনাদের সাংবাদিকদের ভিতরকার লড়াই হইতে হবে। এইটা আমরা যেটা বলতেছি, আমরা একটা উন্মুক্ত স্পেস করে দিতে চাই। আমরা সেই স্বাধীনতার জায়গাটা করতে চাই। আপনারা কিভাবে গড়ে তুলবেন সাংবাদিকতা, এটা বাংলাদেশের সাংবাদিকদের ঠিক করতে হবে। তো আমরা আমাদের জায়গা থেকে যে বাধা নিষেধ সরকার যেই ধরনের বাধা নিষেধ দেয়, সেইটা আমরা দিব না, সেইটা আমরা সেই নিশ্চয়তা আমরা করতেছি। কিন্তু এটা তো সাংবাদিকদের ভিতরকার সেই আলোচনা পর্যালোচনা, সেই দাবি দেওয়া থাকতে হবে যে সাংবাদিকরা আসলে বাংলাদেশে কীভাবে গণমাধ্যমের ভবিষ্যৎকে দেখতে চায়। আমরা সেই জায়গাটার জন্যই সরকারের পক্ষ থেকে গণমাধ্যম সংস্কার কমিশন করা হয়েছে অন্যান্য কমিশনের সাথে সাথে, এবং এই গণমাধ্যম সংস্কার কমিশন স্বাধীনভাবেই কাজ করবে এবং তারা সকল অংশীদারদের সাথে আলোচনা করে সরকারের কাছে একটা রূপরেখা প্রস্তাবনা করবে। তারপর সেটা সরকারের জায়গা থেকে আবার বিভিন্ন অংশীজন এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আমরা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব। তো সেই জায়গায় আপনাদের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন, কারণ গণমাধ্যম বা সাংবাদিকতা এরকম একটা বিষয় যেখানে নানান স্টেক হোল্ডার আসলে একসাথে ক্রিয়াশীল এবং অনেক পরস্পর বিরোধী স্টেক হোল্ডার। এখানে আপনি যদি ওয়েজ বোর্ডের কথাই বলেন, এটা সম্পাদকরা একটা পক্ষ নেবে, মালিকরা একটা পক্ষ নেবে, রিপোর্টার্স একটা পক্ষ নেবে। তো সবাইকে মিলেই এখন একটা জায়গায় আসতে হবে। তো সেই জায়গায় আমরা অবশ্যই যাতে সহযোগিতাটা করি, এবং ওয়েজ বোর্ডের সাথে তো শ্রম মন্ত্রণালয় জড়িত। তো আমরা চেষ্টা করতেছি এই সব বিষয়গুলোকে কানেক্ট করার, এবং আইনগুলার বিষয়ে আমরা তো সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে অলরেডি একটা সিদ্ধান্ত নিয়েছি। অন্য আইনগুলো আমরা পর্যালোচনার মধ্যে রাখছি মন্ত্রণালয়ের পক্ষ থেকে, এবং যেই কমিশন তারাও নিশ্চয়ই তাদের প্রধানতম একটি কাজ হবে আইনগুলো নিয়ে আসলে সংস্কার করা, পর্যালোচনা করা, এবং যত কম সংখ্যক আইন, যত কম বাধা নিষেধ তৈরি করা যায়, ততই আমরা মনে করি সাংবাদিকদের স্বাধীন সাংবাদিকতার জন্য মঙ্গল। তারপরে হচ্ছে আমাদের এখন মিডিয়া হাউসগুলোতে ফ্যাসিবাদের দোসর রয়েছে, বা ফ্যাসিবাদ মুক্ত একটা গণমাধ্যমের কথা আমি নিজেও বলে আসছি। তো সেই জায়গায় কিন্তু আসলে সরকারের জায়গা থেকে হস্তক্ষেপের সুযোগ কিন্তু কম। এটা যারা মিডিয়া হাউসগুলোতে আছে তারা আপনারা নিজেরাই এটা আপনারা চিন্তা ভাবনা করতে হবে, বিবেক বিবেচনা করতে হবে, এবং সত্যটা আসলে জনগণের সামনে উন্মোচন করতে হবে। নিশ্চয়ই আমি শুনেছি অনেকেই কাজ করতেছেন। বিগত 16 বছরের সাংবাদিকতা, গণমাধ্যমের ভূমিকা আসলে কী ছিল, কেমন ছিল, কারা কারা আসলে জনগণের বিপক্ষে অবস্থান নিচ্ছে, এটা সুস্পষ্ট থাকা উচিত জনগণের কাছে আসলে। এবং যদি কেউ ভুল করে থাকে, যদি কেউ পরিস্থিতির শিকার হয়ে থাকে, সে সে ক্ষমা প্রার্থনা করবে, মানুষের কাছে সেই কথাটা বলতে হবে। কিন্তু এখন হুট করেই সময়ের সাথে, মানে 5ই আগস্টের পরে যদি কেউ ভুল পাল্টায় ফেলে, এবং এটা তো আসলে হওয়া উচিত না। মানুষকে সত্যটা স্বীকার করা উচিত, কারণ সত্যের মধ্য দিয়ে আসলেই রিকনসিলিয়েশনটা সম্ভব। তো আমরা এটাই বলতেছি। সাগররণী মামলা নিয়েও আমরা আমরা অবশ্যই আমরা চাবো যে আমাদের সরকারের সময়ই এইটার বিচার আমরা দেখে যেতে পারবো, এই প্রত্যাশা আমরা করছি। আর ওভারঅল আমরা তো এখানে এই সরকার আসলে একটা ভিন্নধর্মী সরকার, আপনারা জানেন, এবং সরকারের মূলত অনেক নতুনত্ব আছে, অনেকেরই রাষ্ট্র পরিচালনার হয়তো সেই অর্থে অভিজ্ঞতা নেই, আমরা নিজেরাও বয়সের তরুণ। তো সেই জায়গায় আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, আমাদের অনেক হয়তো ভুল থাকবে। তো সেই জায়গায় আপনারা যদি আমাদের সহযোগিতা করেন, আমরা অবশ্যই সেটা আন্তরিকভাবে নিব। এই জন্য আমরা যে কোনো ধরনের সমালোচনাকে ইতিবাচকভাবে নিচ্ছি। আমাদের প্রধান উপদেষ্টাও কিন্তু সেই কথাটি বলেছেন যে আপনারা যত বেশি সমালোচনা করুন, গঠনমূলকভাবে করুন। এবং এই সরকারের সময় কিন্তু প্রথম যেখানে হচ্ছে রাষ্ট্রীয় টিভি বিটিভিতেও সরকারের সমালোচনা করা হচ্ছে। তো আমরা মনে করি যে এটি আসলে হওয়া উচিত, কারণ গঠনমূলক সমালোচনা হলে সেটি আমাদের জন্য আসলেই উপকারী হয়, এবং আমরা নিজেদের একটা কাজের প্রতিফলন দেখতে পাই, এবং সেই অনুযায়ী নিজেদেরকে শুধরে নিতে পারি। তো সেই জায়গা থেকে আমরা সেই গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি গণমাধ্যম থেকে, সাংবাদিকতা থেকে। এবং এখন যেই সময়টা আমরা পার করছি, খুবই কি বলা যায়, একটা খুবই
দ্রুত একটা ট্রানজিশনাল সময়, পরিবর্তনশীল সময় আমরা পার করছি, প্রতিদিনই নতুন নতুন ঘটনা ঘটতে যাচ্ছে। তো গণমাধ্যমের ভূমিকা কিন্তু এখানে অনেক বেশি রাখার সুযোগ আছে, এবং সত্যিকার বলতে আমরা সরকারের জায়গা থেকে আমাদের মনে হচ্ছে আমরা সেই সাপোর্টটা পাচ্ছি না এখনো গণমাধ্যম থেকে। আমরা গণমাধ্যমে কোনো ধরনের বাধা নিষেধ, একটা হচ্ছে যারা ফ্যাসিজমের সাথে জড়িত ছিল, ফ্যাসিস্ট টেলিভিশন ছিল, তাদের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি ভিন্ন, তাদেরকে আমরা সাংবাদিকই মনে করছি না। কিন্তু এর বাইরে যে সাংবাদিকতা, যেটা সত্যিকার অর্থে সাংবাদিক, তাদের কিন্তু আমরা সরকারের সমালোচনা, পক্ষে বিপক্ষে আমরা এইভাবে দেখি না। কিন্তু গণমাধ্যমের জায়গা থেকে আমরা মনে হচ্ছে সরকার যেই সহযোগিতা বা জনগণ যেই জিনিসটা প্রত্যাশা করতেছে সেটা আমরা পাচ্ছি না। আপনি যদি গতকালকে ঘটনা দেখেন, যে কলেজে শিক্ষার্থী মারা গেল, এটা কিভাবে প্রচার হলো, অনেকগুলো মিডিয়া বা অনলাইন মিডিয়া কিন্তু এটা প্রচার করেছে, অনেক সাংবাদিকরা এটা প্রচার করেছে, ফেসবুকে দিয়েছে। তো এই যে 3 জন মারা গেছে, সোহরাওয়ার্দী সাংবাদিক সমিতি, সোহরাওয়ার্দী কলেজে, এটা কিন্তু একটা সাংবাদিক সমিতি, তারা বলে দিল যে 7 জন মারা গেছে। তো এবং পুরো ঘটনা কিন্তু উত্তেজনা তৈরি হলো নানা ধরনের। তো এরকম কিন্তু প্রতিটা ঘটনায় আপনারা দেখবেন। আপনারা পরশুদিন যমুনা টিভি, এসএ টিভি, চ্যানেল 24, আমি নাম নিয়েই বললাম, এরকম 4-5টা টিভিতে আসছে যে 22 জন আইন শৃঙ্খলা বাহিনী বা নিরাপত্তা বাহিনীর সদস্যকে চাকরি থেকে বহিষ্কার করেছে, এবং এটা ফলস নিউজ। তাদেরকে বিদেশ ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এবং সেটা আরও কয়েকদিন আগে। কিন্তু গতকাল রাতে হুট করে এরকম কয়েকটা টিভি চ্যানেলে আসলো যে তারা চাকরি, এবং এটা কিন্তু সেই বাহিনীর ভিতরে এক ধরনের কিন্তু প্রতিক্রিয়া তৈরি করে, অস্থিরতা তৈরি করতে পারে, একটা মিথ্যা খবর। তো এইটা আমরা কোনো ধরনের মনিটরিং করছি না, কোনো ধরনের হস্তক্ষেপ করছি না, সরকারের জায়গা থেকে করা উচিত না, কিন্তু সাংবাদিকদের বা গণমাধ্যমকে তো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কারণ এখন একটা মিথ্যা খবর, একটা গুজব কিন্তু অনেক বড় ঘটনার জন্ম দিতে পারে। তো সেই জায়গাতে গণমাধ্যমের বা সাংবাদিকদের থেকে আমরা এই দায়িত্বশীল ভূমিকাটা প্রত্যাশা করতেছি। এটা আমাদের শুধু সরকার নয়, আমাদের পুরো জাতীয় যেই পরিস্থিতি, সেই জায়গায় কিন্তু এই গণমাধ্যমের এই ভূমিকাটা গুরুত্বপূর্ণ। আর এই সরকার যেহেতু কোনো দলীয় সরকার না, এই সরকারে কোনো ওই অর্থে দলীয় বাহিনী নাই, এবং নিজস্ব কোনো প্রচার ব্যবস্থা নাই একটা দলের যেরকম থাকে বা একটা, ফলে আমাদের তথ্য কিন্তু পৌঁছানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি সহায়তা আমাদের কিন্তু গণমাধ্যমের উপরে আমরা নির্ভরশীল আর কি। আমাদের আমাদের নিজস্ব কোনো কর্মী বাহিনী নাই বা প্রচার ব্যবস্থাপনা নাই, যেটা আমাদের সরকারের কার্যক্রম আসলে তৃণমূল পর্যন্ত পৌঁছে দেবে। সেটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে গণমাধ্যমের উপর নির্ভরশীল। তো এই গণমাধ্যম থেকে আমরা সেই সহযোগিতাটা সবসময় প্রত্যাশা করছি। এবং গতকাল দেখেন কতগুলো, সকালেও একটা ঘটনা, ভোর রাতে একটা ঘটনা ঘটছে। তো এই যে বিষয়গুলো, এবং যেহেতু 16 বছরের একটা প্রশাসনিক ব্যবস্থা ছিল, আপনারা এটা হয়তো বুঝতে পারেন যে সেইটি আসলে রাতারাতি বদল করা মানে একটা জায়গায় আবার স্টেবল পরিস্থিতি নিয়ে আসাটা একটু টাফ। পুলিশ ঢাকা মেট্রোপলিটনের পুলিশ ট্রান্সফার করা হয়েছে, বাইরের পুলিশ ঢাকায় আনা হয়েছে, যারা ঢাকা সম্পর্কে চিনে না, জানে না, তাদের তো সময় লাগতেছে গুছাতে। একই জিনিস কিন্তু গোয়েন্দা সংস্থায়, একই জিনিস প্রশাসনে, সব জায়গায়। ফলত তথ্য পাওয়ার ক্ষেত্রে, প্রচারের ক্ষেত্রে, এবং ইভেন সাংবাদিকদেরাও আমাদের অনেক তথ্য বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহায়তা করেন। তো সেই জায়গাতে আমরা সাংবাদিকদের সহায়তা কামনা করছি, এবং সরকারের জায়গা থেকেও যে কোনো প্রকার সহায়তা সহযোগিতা আমরা করতে প্রস্তুত আছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের আলোচনার জন্য। জি বলেন। জি ধন্যবাদ। আমি আজহার, এখন টিম থেকে বলতে থাকবেন নাকি মানে আপনারা যে রাইটিং সিস্টেম এটা আন্তর্জাতিক মানের ওদিকেই থাকবেন, মানে পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণে আসবে? না, পরিস্থিতি তো পরিবর্তন হবে এখন। আমরা তো পুলিশ ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে চাচ্ছি, পুলিশ সংস্কার কমিশন আছে, তারাও নানা ধরনের সুপারিশ করছে, এবং একটা ফর্মাল সুপারিশ তারা করবেন, সেই অনুযায়ী পরিবর্তন হবে। এখন আমাদের সবাইকেই বুঝতে হবে যে আমরা একটা বিপ্লব পরবর্তী একটা পরিস্থিতির মধ্যে আছি, এবং বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু ল অ্যান্ড অর্ডারের ব্রেক হয়।
ফলে নতুন করে আবার ল অ্যান্ড অর্ডারটা তৈরি হইতে কিছুটা সময় আসলে লাগে। তো সেই জায়গায় আসলে যে কোনো দেশে বিপ্লব পরবর্তী অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে সামাল দেওয়ার ক্ষেত্রে জনগণের ভিতরে যেই নানা ধরনের সক্রিয় অংশ থাকে তাদের অনেক বেশি ভূমিকা রাখতে হয়, যেমন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনগুলো, ছাত্র আন্দোলনগুলো আছে যারা। তো সেই জায়গা থেকে আহ, আমাদের এই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা আমাদের সেই সহযোগিতাটা দরকার, আমরা তাদের কাছে সেটা বরাবরই চাচ্ছি। এবং পুলিশ অবশ্যই কঠোর হবে, পুলিশ কঠোর হওয়ার জন্যই পুলিশ, কিন্তু পুলিশ যাতে নিপীড়কের ভূমিকায় না চলে যায়, একটা পুলিশি রাষ্ট্র আমরা যেভাবে দেখেছি সেটাও তো আমরা প্রত্যাশা করি না। ফলে এই উভয় সংকটের মধ্যে তো আমরা আছি। তো সেই জায়গা থেকে আমরা অবশ্যই উত্তরণ করতে পারবো, আমরা এটা আশা করি। তবে পুলিশ কে আমরা কখনোই চাই না যে পুলিশ জনগণের বিপক্ষে দাঁড়াক, ছাত্রদের বিপক্ষে দাঁড়াক, একটা আন্দোলনে গুলি চালাক, এটা তো আমরা চাই না। তবে অবশ্যই পুলিশ জনগণের নিরাপত্তা দিবে এবং সেই জায়গায় পুলিশের সর্বোচ্চ কঠোরতা আসবে, আমরা সেইভাবেই পুলিশকে গড়ে তোলার চেষ্টা করছি। তো এটা তো আপনি যদি ফেসবুক অ্যানালাইসিস করেন আপনি দেখবেন যে গতকালকে যে কলেজে নিহত হয়েছে ছাত্ররা, সেটা কিন্তু হচ্ছে এই যে বিগত সরকারের যারা দলীয় কর্মী তারা কিন্তু ব্যাপকভাবে প্রচার করেছে। ফলত তারা তো যে কোনো ধরনের একটা অস্থিরতা তৈরি করতে চায়, উত্তেজনা তৈরি করতে চায়, এবং সেই ষড়যন্ত্র তো আছে, প্রতিদিনই আছে সরকারের বিরুদ্ধে। কারণ বিগত ফ্যাসিস্ট সরকার যেই টাকা লুটপাট করেছে, এখন জনগণের টাকা, সেই টাকা এখন ব্যাপকভাবে ব্যবহার তারা করতেছে দেশে এবং দেশের বাইরে এই সরকারের বিরুদ্ধে নানা ধরনের প্রোপাগান্ডার জন্য। তো সেই জায়গায় আমি একটু আগে বললাম যে সাংবাদিকতা এবং গণমাধ্যমের ভূমিকা অনেক বেশি, আসলে এখন অনেক বেশি দায়িত্বশীল ভূমিকা তারা যদি নিতে পারে তাহলে আসলে বাংলাদেশের জনগণ এটা মনে রাখবে। কারণ আমাদের এই ট্রানজিশনাল পিরিয়ডে সরকারের পাশাপাশি আমাদের হচ্ছে গণমাধ্যম একটা বড় শক্তির জায়গা। তো সেই ষড়যন্ত্র আছে, বাট আমরা কেবল ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে সব কিছুকে উড়িয়ে দিতে চাই না। আমরা আমাদের যে দায়িত্ব বা যেটা করণীয় সেটা আমরা করতে চাচ্ছি, সেটা আমরা করে যাচ্ছি। আপনাদের সমালোচনাগুলো আমরা নিচ্ছি এবং সকলের সহযোগিতাটা কামনা করছি। যদি বলি যে গত কয়েকদিন ডেইলি স্টার এবং প্রথম আলোর উপরে যেভাবে হামলা বা যেভাবে আপনারা নিচ্ছেন, মানে এই আন্দোলনটা এরা কিন্তু দীর্ঘদিন ধরেই অফিসগুলোর সামনে আন্দোলন করে আসছিল। আমি গতকালকে বলেছি যে এটি একটা ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন হয়েছে, সেই জায়গা থেকে সরকার ভূমিকা পালন করবে। পত্রিকা অফিসে ভাঙচুর হলে সেইটা অবশ্যই আমরা আইনগতভাবে দেখব, কিন্তু এটা কেবল আইনি বিষয় না। এটা আমি তো আমার আলোচনায় বললাম যে বিগত সময়ে গণমাধ্যমের ভূমিকা নানান প্রশ্নবিদ্ধ হয়েছে, নানান গণমাধ্যমে, এবং মানুষের কিন্তু অনেক ক্ষোভ তৈরি হয়েছে নানান কারণে গণমাধ্যম বা বিভিন্ন গণমাধ্যমের উপরে আসলে। তো মানুষের যে ক্ষোভ তৈরি হয়েছে, এটা কিন্তু সাংবাদিকদের বা ওই গণমাধ্যমের দায়িত্ব এটা স্পষ্ট করা, কেন মানুষ তাদের প্রতি বিক্ষুব্ধ। ফলে মানুষের সাথে তাদের সেই ডায়ালগে বসা, তাদের নিজেদের অবস্থান বা নিজেদের যে কর্মকাণ্ড বিগত সময় সেটা স্পষ্ট করা উচিত মানুষের কাছে এটা। তো সেই জায়গায় এবং আমরা এটাই বলছি যে এটা গণমাধ্যমের এখানে দায়িত্ব আছে। তবে যেটা যখন এটা ল অ্যান্ড অর্ডারের জায়গায় যাবে তখন সরকার তো অবশ্যই তার যেই ভূমিকা সেটা সে পালন করবে। সেই জায়গা থেকে আমরা বলেছি যে আমরা যদি পত্রিকা অফিস ভাঙচুর বা চাপ প্রয়োগ করা হয় সেটা তো অবশ্যই আমরা মেনে নিব না এবং আমরা সেক্ষেত্রে সহায়তা করব। কিন্তু পাশাপাশি জনগণের ক্ষুব্ধতা থাকলে তারা সভা সমাবেশ করবে শান্তিপূর্ণভাবে, আমরা সেটা শান্তিপূর্ণভাবে যাতে করে সেই আহ্বান জানিয়েছি। সেক্ষেত্রে পুলিশও যাতে দায়িত্বশীল আচরণ করে এবং শান্তিপূর্ণভাবেই জনগণকে সমাবেশ করতে দেয়, আমরা সেই দিক নির্দেশনাটিও দিয়েছি। দেখেন, এটা তো যারা আন্দোলন করতেছে তারাই ভালো বলতে পারবে, তাদের কাছে আপনারা জিজ্ঞাসা করুন তাদের আসলে কেন ক্ষুব্ধতা, হ্যাঁ, তারা কেন বিক্ষোভ প্রকাশ করছে, এবং সেটা আসলে অ্যাড্রেস করা উচিত। শুধু ক্ষোভ প্রকাশ করতেছে বা গণমাধ্যমের বিরোধিতা করতেছে, এটা তাদেরকে শুধু তো আমরা লাঠিপেটা করে এখানে সরাই দেওয়ার কিছু নেই, তারাও জনগণের অংশ। তো তাদের সাথে কথা বললেই তো জিনিসটা স্পষ্ট হবে।
থ্যাংক ইউ। ধন্যবাদ। কিছু সময়ের জন্য আপনি এসে চলে যাবেন। ঠিক আছে, করলেন ওনার সাথে যোগাযোগ রেখে আপা আপনি আমাদের এই অনুষ্ঠানে অবশ্যই আসবেন। আপাতত